গুড ইভিনিং সবাইকে, আলোয় নিউজের পেজে আপনাদের সবাইকে আবার একটা বড় ওয়ার্ম ওয়েলকাম। আমি শঙ্খ নিয়ে চলে এসেছি আদার স্পোর্টসের একটা নতুন এপিসোড। যেরকমটা প্রতিদিন বলে থাকি যে আজকেও স্পোর্টসের একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু আড্ডা মারবো আমি, এবং আমার সাথে থাকছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। মৌতান, তোমাকে ওয়েলকাম আমাদের শোতে। আমরা প্রতিদিন আইএসএল খেলা নিয়েই মোটামুটি একটা বিগত প্রায় 2 থেকে 3 সপ্তাহ ধরে আইএসএল খেলা নিয়ে একটা আলোচনা করছি। আলোচনার মাধ্যমে দর্শকদের সাথে প্রচুর কমেন্ট শেয়ার করছি, আমরা কমেন্টের উত্তর দিচ্ছি। সেই আইএসএল এর আলোচনাতেই আজকে আমরা থাকবো, কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্ট বেঙ্গলের আইএসএল এর খেলা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে আপ টু ডেট খবর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে শুরু করবো আমরা এপিসোডটা কিন্তু একটু অন্যভাবে বলতে ইস্ট বেঙ্গল দিয়ে নয়, আজকে শুরু করবো মোহনবাগানের খবর দিয়ে। তার আগেই আমি বলে রাখি, মৌতানের সাথে আমার অলরেডি একটা কথা হচ্ছিল, সেটা হচ্ছে মৌতান গনজালভেসকে নিয়ে একটা কথা হচ্ছিল, যে গনজালভেসের একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট, সেইটা কিন্তু বেশ বিতর্কের ঝড় তুলেছে ইতিমধ্যেই। তুমি যদি সেটা নিয়ে একটুখানি দর্শকদের ক্লিয়ার করো, যে এক্স্যাক্টলি তোমার মনে হচ্ছে কি সেটা নিয়ে। দেখো, এটা মনে হওয়ার বিষয় না, মানে আমার মনে হচ্ছে কি সেটা গুরুত্বপূর্ণ নয়, মনেটা হচ্ছে ফ্রান গনজালেসের। এখন হঠাৎ করেই এই সময় আইএসএল এর জাস্ট আগের 1 মাস আগে ফ্রান গনজালেস একটা পোস্ট করেছেন, যার মানে মোদ্দা বক্তব্যটা হচ্ছে যে যেহেতু মোহনবাগান ক্লাবের এখনো পর্যন্ত তার সাথে চুক্তি রয়েছে, সেক্ষেত্রে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে যাবতীয় ইনফরমেশন তাকে শেয়ার করার কথা, কিন্তু সেই ইনফরমেশনগুলো তিনি যখন পাচ্ছেন না, তিনি সম্ভবত তার আইনজ্ঞের মাধ্যমেও ক্লাবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, এবং ক্লাব নাকি তাকে আনসার দিচ্ছে না অ্যাকর্ডিং টু ফ্রান গনজালেস। এবার যে বিষয়টা হচ্ছে যে এই নিয়ে কিন্তু আমরা বা যে কোনো মানে সংবাদ মাধ্যম এটা নিয়ে বহুদিন থেকেই আলোচনার মধ্যে ছিল যে ফ্রানের কি হবে, কারণ মোটামুটি বাকি যে বিদেশিরা মোহনবাগানের গত বছর ছিল আই লিগ চ্যাম্পিয়ন দলে, তারা কে কোথায় যাবেন না যাবেন সেটা মোটামুটি ফাইনালাইজও হয়ে গেছিল, এবং ফ্রান এমন একজন বিদেশি প্লেয়ার ছিলেন যার সাথে মোহনবাগানের চুক্তি কিন্তু 2 বছরের ছিল। তো সেই জায়গা থেকে আমরা এটা নিয়ে আলোচনা জানতে চেয়েছিলাম বা জেনেওছিলাম যে তখন মোহনবাগানের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে যখন এটিকে এবং মোহনবাগান এই দুটো এন্টিটি একে অপরের সঙ্গে মার্জ হয়, তখন তাদের যে ডিসিশনটা হয়েছিল সেখানে বলা ছিল যে এটিকে এবং মোহনবাগান তাদের যা যা মানে লাইবিলিটিস যেগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত ফুটবলারের সাথে এই দুই ক্লাব বা দুই এন্টিটির অলরেডি 1 বছরের বেশি সময়ের চুক্তি রয়েছে, তারা কিন্তু সেইখানেই থাকবেন, অর্থাৎ তারা দলে থাকবেন, বা যদি না তারা নিজেরা চলে যেতে চান। এবং যেটা সমস্যা হয় যে যদি কেউ চলে যেতে চান, সেক্ষেত্রে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে, এমিকেবল সেটেলমেন্টের ব্যাপার থাকে। তো সেই মতোই কিন্তু সেই সময় মোহনবাগানের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা পুরোপুরি ফ্রানের উপর ডিপেন্ড করছে যে ফ্রান কি চাইছেন, মোহনবাগানে থাকতে চান না তিনি অন্য কোথাও যেতে চান, সেটা তাকে জানাতে হবে। তো যদি আমরা বাই ডিফল্ট দেখি, ফ্রান গনজালেস কিন্তু এটিকে মোহনবাগানের অংশ, এটা হচ্ছে আইনত দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা ফ্যাক্ট, এটা হচ্ছে প্রথম কথা। এখন প্রশ্ন হচ্ছে তারপরেও কেন ফ্রানের সাথে যোগাযোগ করা হয়নি বা কি সমস্যাটা হচ্ছে, এটা নিয়ে আমরাও মোহনবাগান কর্তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তাদের যদিও এই মুহূর্তে তাদের একটাই বক্তব্য যে আমরা যা উত্তরই দেবো সেটা সময় মতো দেবো, এবং তারাও মানে এই মুহূর্তে বেসিক্যালি কোনো উত্তর দিতে তারা চাইছে না এবং দেওয়ার কথাও না। তার কারণ যেহেতু বিষয়টা আইনি পথে হবে, বা যেহেতু ফ্রান নিজের আইনজ্ঞের প্রসঙ্গটা উল্লেখ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে মোহনবাগান ক্লাবও কিন্তু আইনি পরামর্শ নিয়েই এ ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা জানাবেন, যদি আলাদা হওয়ার ব্যাপার থাকে বা তাদের মাথায় কি রয়েছে না রয়েছে। আর যদি সেটা না থাকে, তাহলে ফ্রানকে সরাসরি যে সময় ক্যাম্প হবে তার একটা নির্দিষ্ট সময়ের আগে ডেকে আনা হবে বা নিয়ে আসা হবে, যেটা নিয়ম আর কি, যেভাবে করা হয়। তবে হ্যাঁ, ফ্রান গনজালেসের নাম কোনো নতুন করে
অ্যানাউন্সমেন্ট হয়নি, কারণ যতই পুরনো প্লেয়ারদের রিটেন করা হোক, দুটো এন্টিটি যতই রিটেন করুক, তারা কিন্তু অফিসিয়ালি নাম অ্যানাউন্স করছে। এবার এক্ষেত্রেও একটা ব্যাপার রয়েছে যে যাদের নাম অ্যানাউন্স হচ্ছে বা যাদের সাথে সই হয়ে গেছে, তাদের প্রত্যেকের নাম কিন্তু এখনো অবধি এটিকে মোহনবাগান অ্যানাউন্স করে দিয়েছে এমন নয়। তারা কিন্তু একটা একটা করে নাম এক একটা সময় সামনে আনছে অফিসিয়ালি, তাদের ফেসবুক পেজ, তাদের টুইটার, মানে যা যা সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তারা জানাচ্ছে। এবং ফ্রানের সাথে ডেফিনেটলি এটার আগে একটা নতুন চুক্তি ডেফিনেটলি হবে, যেহেতু এটা নতুন এনটিটি। আই থিঙ্ক সেই চুক্তিটাই হয়তো হয়নি, সেই কারণেই ফ্রান গঞ্জালেস এই কথাটা বলছেন। এবার একটা প্রশ্ন এক্ষেত্রে উঠবে, আই থিঙ্ক, যে এতদিন ব্যাপারটা ধামাচাপা থাকার পর আজ হঠাৎ কেন ফ্রান এই প্রশ্নটা করছেন বা এই ভাবনাটা তার মাথায় কেন আসছে। একটা জিনিস ভেবে দেখো, যে কজন ফুটবলারের সাথে অলরেডি এটিকে মোহনবাগানের চুক্তি হয়েছে বা যাদের নাম এসেছে, তার মধ্যে অন্যতম নতুন একটা নাম আসে, যেটা কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, সেটা হচ্ছে ব্র্যাড ইনম্যান। এবং এই ব্র্যাড ইনম্যানের সঙ্গে চুক্তি হয়ে গেছে কি হয়নি সেটা ডেফিনেটলি আমরা অফিসিয়ালি বলতে পারি না, কারণ এখনো পর্যন্ত সেই অ্যানাউন্সমেন্টটা আসেনি। এবার এই ব্র্যাড ইনম্যান প্রসঙ্গটা ওঠার পরেই কিন্তু ফ্রান গঞ্জালেসের এই বক্তব্য, এবং সেই কারণেই আমার মনে হয় বিষয়টা নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে এবং এই জলটা আরেকটু দূর গড়াবে, এটাও প্রেডিকশন এখনই করা যায়। এখনই এটা নিয়ে খুব খোলামেলা কোনো উত্তর দেওয়ার জায়গায় আমরা নেই, কারণ আই থিঙ্ক কর্মকর্তারা নিজেরাও হয়তো এই মুহূর্তে উত্তর দেওয়ার জায়গায় নেই বা তারা দিতে চাইছেন না। তারাও যা উত্তর দেবেন সেটা অফিসিয়ালি দিতে চাইছেন, তারাই জানাবেন। তবে এটা নিয়ে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে যদি হাভাস ফ্রান গঞ্জালেসকে নিজের টিমে না চান সেক্ষেত্রে। এক্স্যাক্টলি। ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো কমেন্ট চলে এসেছে, আমি কমেন্টগুলো পড়বো। সৌরাশিস গুহ জানতে চাইছেন দিদি হেড কোচের কিছু আপডেট আছে, এবং বাসুদেব দাসও একটা কথাই বলছেন, মৌতানদি হার্ড কপি কি পৌঁছে গেছে, হেড কোচ নিয়ে কি খবর। এবং এই হার্ড কপি নিয়ে অনেকজন জিজ্ঞাসা করেছেন, সত্যব্রত রাধা সাহা হার্ড কপি কি জমা পড়েছে, মৌতানদি আনসারটা দিও। এই জিনিসগুলো, আচ্ছা হ্যাঁ, এই তিনটে প্রশ্নই মানে বিষয়বস্তুটা এগুলো সবকটাই ইস্ট বেঙ্গল নিয়ে প্রশ্ন। ওকে, আমি আনসারগুলো যেটুকু আমি জানি ক্লিয়ার করি। আমি যতদূর জানি হার্ড কপি এখনো জমা পড়েনি, সেটা পড়তে হার্ড কপিটা 17 তারিখেই জমা পড়বে, সেটাই লাস্ট ডেট এবং তখনই জমা পড়বে। এবং আর একটা জিনিসও মাথায় রাখতে হবে যে এই যে চুক্তির পদ্ধতিটা চলছে শ্রী সিমেন্টস এবং ইস্ট বেঙ্গলের মধ্যে, এটা কিন্তু খুব মাঝপথে, মানে এটা সময় লাগে কাজটা হতে। তড়িঘড়ি যেটুকু না করলে নয়, সেইভাবে করে করে একটা করে, যেমন বিট পেপারটা জমা দেওয়া হলো, যে কারণে দুটো নাম নিয়ে এতটা জলঘোলা বা এতটা আলোচনা হলো, কারণ বিষয়টা হচ্ছে যে ওই শর্ট টাইম একটা পদক্ষেপ নিতে গেলে তার পজিটিভ নেগেটিভ দিক কি হতে পারে না হতে পারে, সেগুলো তো অনেকগুলো আইনের অনেক রকম ব্যাখ্যা হয়, সেই ব্যাখ্যাগুলো একটা একটা করে আসছে, সেই মতো কাজ হচ্ছে। সেক্ষেত্রে 17 তারিখ লাস্ট ডেট জমা দেওয়ার। এবং যেহেতু এই ইস্ট বেঙ্গল ক্লাবের এফএসডিএল এ ঢোকা, মানে আইএসএল এ ঢোকার ব্যাপারটা একেবারেই সাপোর্টেড বাই এই মুহূর্তে এফএসডিএল এবং এআইএফএফ, সেক্ষেত্রে 17 তারিখেও যদি জমা দেওয়ার প্রবলেম হয়, সেক্ষেত্রে ওটা পরবর্তী দুদিন পর বা একদিন পর জমা দিলেও খুব একটা সমস্যা হবে না। কাজেই হার্ড কপি জমা পড়াটা নিয়ে খুব চাপ হওয়ার কোনো জায়গা নেই, অন্তত পক্ষে এই মুহূর্তে বলা যেতে পারে। এএফসি লাইসেন্সিং নিয়ে হ্যাঁ একটা প্রশ্ন উঠতে পারে, সেটার উত্তর সময় দেবে। তবে এক্ষেত্রেও আমি বলবো যে যেহেতু বিষয়বস্তুটা নিয়েই আলোচনা বা এই সমস্যাটা নিয়ে আসলে এআইএফএফ নিজে নেমেছে, সেক্ষেত্রে এটাও খুব বড় সমস্যা হবে বলে মনে হয় না। কাজেই বিট পেপার এখনো জমা, মানে হার্ড কপি বিট পেপারের এখনো জমা পড়েনি। বিট পেপার জমা পড়েছে, গতকাল মেল হয়েছে এবং নামের মধ্যে একটা কনফিউশন ছিল, তো ফাইনালি ইস্ট বেঙ্গল শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন নামে বিট পেপারটা জমা পড়েছে। আর হার্ড কপি 17 তারিখের আগে জমা পড়বে না। আর একটা প্রশ্ন ছিল বোধহয় হেড কোচ নিয়ে একাধিক সিভি এসছে। ইনফ্যাক্ট আমি তো কোনো কোনো জায়গায় শুনছি 70-80টার কাছাকাছি সিভি এসছে। ওয়েল, সে ব্যাপারে এক্স্যাক্ট নাম্বার আমি বলতে পারবো না, বাট হেড কোচ নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে তার মধ্যে একটা খুব আকর্ষণীয় সূত্র বা আকর্ষণীয় কথা আমি শুনলাম, সেটা হচ্ছে যে বার্সেলোনার কোনো এক প্রাক্তন প্লেয়ার, মানে বার্সেলোনার এক প্রাক্তন ফুটবলারের সঙ্গে নাকি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা কোথাও যোগাযোগ করা হয়েছিল, এটা সূত্রর খবর, যে মানে অফিসিয়াল ইনফরমেশন না। তার নাম হচ্ছে ইউসোবিও স্যাক্রিস্টন। তো এই নামটা আমি পেলাম হঠাৎ করেই, যে এরকম একজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি বার্সেলোনায় শুধুমাত্র যে প্লেয়ার ছিলেন তা নয়,
একটা সময় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবেও কাজ করেছেন। তো এই নামটা শুনলাম। এছাড়া তো আরো অনেকগুলো নাম রয়েছে। রিস্তো ভিদাকোভিচ নিয়ে তো যথেষ্ট আলোচনা হচ্ছে, কারণ অত্যন্ত আকর্ষণীয় সিভি। আরও বেশ কয়েকটা নাম আমরা জানি আছে, এখন অবধি অ্যানাউন্সমেন্ট কিছু আসেনি, বাট এই নামগুলোর মধ্যে ইউসেবিওর নামটা নতুন করে যুক্ত হয়েছে এবং এই জায়গাটা একটা সম্ভাবনার জায়গা রয়েছে যে হয়তো এই নামটা কোচ হিসাবে, হেড কোচ হিসেবে পরবর্তীকালে সামনে আসতেও পারে ইস্ট বেঙ্গলের। সোমনাথ দে জিজ্ঞাসা করছেন কি নামে খেলবো আমরা, এই প্রশ্নটা অরিজিৎ চক্রবর্তীরও কিন্তু আছে, ইস্ট বেঙ্গল কি নামে আইএসএল খেলবে। যতদূর সম্ভব উজ্জ্বল ইবিদেও এই প্রশ্ন করেছেন ইস্ট বেঙ্গল কি নামে আইএসএল খেলবে। এখনো অবধি যেটুকু জানি ইস্ট বেঙ্গল এফসি নামেই আইএসএল খেলার কথা, কারণ এফএস আইএসএল এ যে নামে খেলবে এএফসির ক্ষেত্রেও তো সেই নামটাই যাবে। কাজেই শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল নামটা দিলে শ্রী সিমেন্টস নামটা আগে দিতে হচ্ছে, যেটা এএফসি রুল অনুযায়ী হবে না। কাজেই মানে টিমের নামটা ইস্ট বেঙ্গল এফসি হওয়ার সম্ভাবনাই 70 থেকে 75%। এবার এর মাঝখানে অন্য কোনো নাম, এখন ইস্ট বেঙ্গল শ্রী এফসি হতেও পারে, বাট ইস্ট বেঙ্গল ক্লাবের নামের আগে কিন্তু স্পন্সরের নাম বা ইনভেস্টারের নাম আসবে না, কারণ সেটা প্রোটোকল ওয়াইজ সম্ভব নয়। তাহলে আর এএফসি নিয়ে এত যুদ্ধ কেন হচ্ছে? যে এখন সব থেকে বড় যেটা ক্রাইসিসের জায়গা, যে এএফসির অ্যাপ্রুভালটা পাওয়া বা এই যে চেঞ্জ করা নামটা, সেই জায়গাটা নিয়ে এতটা টানাপোড়েন এই কারণেই চলছে, কারণ এএফসি নথিভুক্তকরণের কথা মাথায় রেখে তাদের নিয়ম মেনে কাজ করতে হবে। সেক্ষেত্রে কোম্পানির নাম শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন হলেও হতে পারে, বাট টিমের নামে আগে ইস্ট বেঙ্গল শব্দটাই রাখতে হবে, এটাই এএফসির রুলস। ওকে, তো এটা আই থিঙ্ক ইস্ট বেঙ্গল এফসি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বাসুদেব দাস বলছেন আজ শোনা যাচ্ছে এরিকসন কোচের জন্য অ্যাপ্লাই করেছেন, এটা কি সত্যি? অনেক নাম শোনা যাচ্ছে, এখন কোনটা সত্যি না সত্যি, কারণ আমার কাছে তো আর অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ছে না, বা অ্যাপ্লিকেশন যার কাছে জমা পড়ছে সেরকম কারোর সাথে সরাসরি আমি যোগাযোগ করছি না। আমিও শুনছি, অল্প যে বললাম 70 থেকে 80টা নামও শুনছি যে এরকম নাকি সিভি জমা পড়েছে। দেখুন, এগুলো বলা খুব মুশকিল, এগুলো সবকটাই স্পেকুলেশন। তবে আগামী আর এক সপ্তাহ, মানে 17 তারিখ যদি হার্ড কপি জমা পড়ে, তো 21 থেকে 22 তারিখের মধ্যে কোচের নামটা অ্যাটলিস্ট ইস্ট বেঙ্গল ক্লাব সামনে আনবে, এটুকু এক্সপেক্ট করা যায়, কারণ আর সময় নেই। আর কোচের নাম যতক্ষণ না সামনে আসে ততক্ষণ পর্যন্ত যে এখনও একটা হিউজ রিক্রুটমেন্ট বাকি রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের, সেই প্লেয়ার লিস্টটাও আসার সম্ভাবনা খুব, মানে প্লেয়ার লিস্টে তাড়াতাড়ি আনতে হবে। তো সেই জায়গা থেকে কোচের নামটা আগে আসবে, এবং অবশ্যই তারপর কিন্তু মানে একদম ঝাঁকে ঝাঁকে প্লেয়ারের নাম আসবে, একটা একটা করে আসার কোনো জায়গা থাকবে না। কোচের নাম 21 থেকে 22 তারিখের মধ্যে এসে যাবে, দেখা যাক, অনেকগুলো আকর্ষণীয় নাম রয়েছে। সত্যব্রত রাজা সাহা বলছি এআইএফ যে অ্যাপ্লাই করেছে কাল এএফসির কাছে, মোটামুটি কদিনে গ্রিন সিগন্যাল আসবে এএফসি থেকে? 3-4 দিনের মধ্যে এসে যাওয়া উচিত গ্রিন সিগন্যাল আসার বলে, বা আমরা ধরে নিচ্ছি গ্রিন সিগন্যাল আসবে, কারণ যদি গ্রিন সিগন্যাল এএফসি দেওয়ার জায়গা না থাকতো তাহলে আমার ধারণা এআইএফএফ এই পদক্ষেপটা নিত না। ডেফিনেটলি কনস্টিটিউশনে রয়েছে, এটা করা যায়, হয়তো ডিফিকাল্ট, বাট করা যায় নিশ্চয়ই, সেই কারণেই এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছে। 3-4 দিনের মধ্যে এটা এসে যাওয়া উচিত এএফসির পক্ষ থেকে। দেখা যাক 17 তারিখের মানে 17 তারিখের পর থেকে এই ইনফরমেশনগুলো আমরা আরো ক্লিয়ার পাবো আর কি। এক্স্যাক্টলি। অরিজিৎ চক্রবর্তী বলছেন থ্যাংক ইউ আপনাদের প্রোগ্রামটা দারুণ। থ্যাংক ইউ সো মাচ অরিজিৎ চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। উৎসব দত্ত বলছেন গতবারের ক্যান্সেল হওয়া ডার্বির টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা আমরা অ্যাকচুয়ালি কিন্তু এটা ফেরত দেওয়ার কথা হয়েছিল, যে কোন কোন জায়গা থেকে বা কিভাবে টাকা ফেরত নেওয়া যাবে, বাট আই থিঙ্ক এই কোভিড সিচুয়েশনটা যেহেতু একদম পুরোপুরি প্যান্ডেমিক সিচুয়েশনটা ওভার হয়নি, সব জায়গায় যেভাবে সবকিছু স্থগিত হয়ে গিয়েছে, আমার ধারণা এটা ফেরত পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে, মানে আশা রাখুন, ভরসা রাখুন, নিশ্চয়ই মনে হয় পেয়ে যাবেন। কথা দিচ্ছি না, কারণ আমি টাকাটা ফেরত দেবো না, ক্লাবের পক্ষ থেকে দেওয়া হবে, বাট আই থিঙ্ক পাওয়া উচিত, কারণ যে লাইবিলিটিস এর কথাটা প্রথম থেকে বলা যায় তার মধ্যে কিন্তু এই টাকার অঙ্কটাও রয়েছে, তো সেটা নিশ্চয়ই ফেরত দেওয়ার কথা মাথায় রেখেছেন ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ, না হলে এটা মাথায় মানে এটা হিসেবের মধ্যে থাকবে কেন? ঠিক। সুমন দে বলছেন জানতে চাইছেন ইনফ্যাক্ট আনাসের আপডেট কি? দেখুন, আনাসকে যেহেতু 30 তারিখটা হয়ে গেছে আইএসএল এর এটিকে মোহনবাগানে, আর আনাসকে যেহেতু মোহনবাগান মানে এটিকে মোহনবাগান অনেকদিন আগেই মানে রিলিজের একটা কথা ঘোষণা করেছিল, তো সেই জায়গা থেকে আনাসের ইস্ট বেঙ্গলের প্রস্তাব থাকা এবং ইস্ট বেঙ্গলে আসার একটা সম্ভাবনা রয়েছে, বাট আপডেট যদি চান তো আপডেট কিছু নেই।
যতটা কথা হয়ে রয়েছে ঠিক ততটাই কথা হয়ে রয়েছে। বাকি যদি একদম ফাইনালাইজড মানে ফাইনালাইজড হলেও একদিনেই হবে, না হলে বাতিলটাও একদিনে হবে, কিন্তু সেটা সবটাই নতুন কোচ আসার পর হবে, বা অন্তত অ্যানাউন্সমেন্টটা তারপর হবে, তার আগে নয়। একদম। দ্রোণ আচার্য জানতে চাইছেন যে মাইকেল ওলোঙ্গা কি আসার চান্স আছে, এবং তিনি আর একটা প্রশ্ন করেছেন ইস্ট বেঙ্গলের সম্ভাব্য বিদেশিদের কয়েকটা নাম বলুন প্লিজ। এটা মানে সম্ভাব্য বিদেশিদের নামটাই বলাটা একটু আমার কাছে কঠিন, কারণ আমরা যেহেতু কনফার্মেশন না পেলে বলি না, এবং সম্ভাব্য অনেক নাম তো অনেক নামই ঘোরাফেরা করছে, কিন্তু অথেন্টিফিকেশনটার অভাবের দরুন আমরা বলতে পারছি না, এবং কোচ না এলে না এটা কোনটা আদৌ অথেন্টিক হবে, কারণ ওনার হাতেও অনেকটা পোরশন থাকছে। যেমন আমরা একটা জানি যে জুয়ান মেরার প্রতি শ্রী সিমেন্স একটা ইন্টারেস্ট দেখিয়েছে, এবার কোচ কে আছে, মানে কোচের ক্ষেত্রে যেমন ধরো একটা আপডেট পেলাম যে ভাষারই কোচ হোক তিনি একটু যাতে ইংলিশের সাথে মানে একটু সড়গড় হন আর কি, সেরকম একটা কোচ ইনভেস্টররা চাইছে, যেটা শুনলাম আমরা। হ্যাঁ, এক্স্যাক্ট একদম পুরো মানে যাতে কি বলবো ট্রান্সলেটর নিয়ে বসতে হবে এরকম, ইন্টারপ্রেটার নিয়ে বসতে হবে এরকম তারা চাইছেন না। তো তারা চাইছেন একটু ইংলিশ স্পিকিং কোচ, একদম ইংলিশ কোচ না হলেও যেমন মানে অতীতে আমরা যে ধরনের অনেক কোচকেই দেখেছি যারা কিছুটা ইংলিশ বলতে পারেন, স্প্যানিশ হোক বা মানে ইনফ্যাক্ট কিবুবিকুনাও হয়তো খুব মানে ক্লিয়ার বলতেন না, বাট ইংলিশেই কথা বলতেন। তো সেটার একটা প্রেফারেন্স রয়েছে শ্রী ফাউন্ডেশনের কাছে। তো সেটা একটা যেমন বিষয়, তেমন এরকম অনেকগুলো বিদেশি নাম আসছে, একাধিক নাম আসছে, কিন্তু এই সবকটাই ফাইনাল হওয়ার জন্য কোচের গ্রিন সিগন্যাল লাগবে। কাজেই বিদেশিদের আমি 4টে সম্ভাব্য নাম বললাম, আলোচনা করলাম, তার মধ্যে কোনোটা হলো না, বরং যেগুলো মোটামুটি হতে পারে সেক্ষেত্রে জুয়ান মেরা এবং আমার মনে হয় উমেদ সিং, এই দুটোর নাম, এই দুটো অনেকটাই এগিয়ে রয়েছে, এটা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, তাই এই দুটো নাম এখনো অবধি আলোচনার মধ্যে আমরা রাখছি। বাকি এরকম আরও কিন্তু বেশ কয়েকটা নাম উঠে আসছে, কিন্তু সেগুলো এখনো কনফার্ম না, বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে বলাটা খুব কঠিন। তবু স্বদেশি নির্বাচনের ক্ষেত্রে হয়তো ক্লাবের ওপর বা অন্যদের উপর ডিপেন্ড করার একটা জায়গা থাকবে, বা মানে ইস্টবেঙ্গল ক্লাবের ভাবনাটা আরো বেশি গুরুত্ব পাবে, কিন্তু বিদেশির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, কোচের ভাবনাকে আমাদের গুরুত্ব দিতে হবে। ইদানিং কালে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে কোচেরাই কিন্তু বিদেশি মূলত বেছে আনেন, বা তাদের একটা সাজেশন থাকে এই ব্যাপারে। উৎসব দত্ত জানতে চাইছেন ভবানীপুরের স্টপার লাইনে কে আছেন বিদেশি আধাজ ক্রোমা ছাড়া আর কে আছেন? ভবানীপুরটা নিয়ে যিনি জানতে চাইছেন তাকে আমি একটা সাজেশন দিই। আমাদের সোমবারের যে প্যানেল ডিসকাশনটা হয়েছিল, আমরা যে চ্যাট পুরো আমরা আপডেটটা দিয়েছিলাম, ভবানীপুরের পুরো চ্যাটটা ছিল জাস্ট সোমবারে আমাদের পেজের সোমবারের যে এই সময় যে চ্যাটটা রয়েছে স্পোর্টস নিয়ে, সেখানে এবং খুব ভালো ডিফেন্স লাইনটাও খুব যথেষ্ট ভালো ভবানীপুর ক্লাবে, সেই জায়গাতে আমি সাজেশন দেবো ওটা একটু দেখে নিন, কারণ আমরা অনেক ভালোভাবে ওটা নিয়ে একদম পুরো একদম আলাদা করে ভবানীপুর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দেবজ্যোতি সাহা বলছেন ইস্ট বেঙ্গলের নিউ লোগো কবে থেকে আসতে চলেছে? ইস্ট বেঙ্গল ক্লাবের নতুন লোগো 17 তারিখে হার্ড কপি জমা দেওয়ার পর, বোর্ড গঠন হওয়ার পর আসবে, তার আগে নয়। ওই যে বললাম যে 17 তারিখের পর থেকে ইস্ট বেঙ্গলের একটার পর একটা আপডেট কিন্তু খুব স্পিডে আসতে থাকবে তখন, কারণ সময় খুব বেশি নেই। আর ইস্ট বেঙ্গল ক্লাবের লোগোয় খুব বেশি পরিবর্তনের কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু এটা মার্জার নয়, এটা যেহেতু মানে কি বলবো কনসোর্টিয়াম যেটাকে বলা হয়, অর্থাৎ ইনভেস্টরের সাথে সংযুক্তিকরণ, সেক্ষেত্রে লোগোয় হেরফের হওয়া নিয়ে খুব বেশি মাথা ব্যথার জায়গা নেই। শুধু হয়তো একটা ওই ইনভেস্টারের নামের জায়গাটা হয়তো ঢুকতে পারে লোগোর ক্ষেত্রে, আবার সেটা নাও হতে পারে। সব ইনভেস্টাররা সবসময় যে নামে মানে লোগোতে নিজের নাম রাখেন এরকম সবসময় দেখা যায় না আর কি। তো দেখা যাক, নেক্সট উইকের মধ্যে আসতে শুরু করবে এই বিষয়গুলো। শৈবাল দত্ত বলছেন জিঙ্গান কি কনফার্ম হলো? এছাড়া পুরো টিমটা কি দাঁড়ালো একটু বললে ভালো হতো। ঝিঙ্গান কনফার্ম হলো কোথায় এবং কোন পুরো টিমটা উনি বলছেন আমি বুঝতে পারছি না। মোহনবাগান যদি বলেন, ঝিঙ্গানের আমি মোহনবাগান ধরছি এই কারণে, কারণ ঝিঙ্গানের কথাবার্তাটা মোহনবাগানের দিকে এখনো অব্দি অনেকটা এগিয়ে। কনফার্মেশন অবশ্যই আসেনি, কনফার্মেশন এলে তো বলেই দিতাম, মানে শুরুই করতাম সেটা দিয়ে, বাট কনফার্মেশন এখনো আসেনি। আর মোহনবাগান টিম এন্টায়ারলি একটু মনে করে বলতে হবে আর কি আমাকে, সবকটা হয়তো মানে যেটা হয় আলোচনার সময় সবসময় নামটা মাথায় আসে না আর কি, সেই জন্য একটু হাতে নোট নিয়ে বসতে পারলে আমার সুবিধে হতো। বাট আই থিঙ্ক এটিকে যে একটার পর একটা নাম ঘোষণা করেছে সেগুলোর দিকে তাকালে
কনফার্মেশন আপনারা মোটামুটি পেয়ে যাবেন। পরিচিত নামগুলোর মধ্যে অরিন্দম ভট্টাচার্য রয়েছেন গোলে, ধীরাজ সিং রয়েছেন গোলে, স্টপার এদিকে তিরি রয়েছেন, আর প্রীতম কোটাল, প্রবীর দাস, আর প্রণয় নিয়ে আমি জানি না প্রণয় আছেন কি, এটা নিয়ে একটা মোহনবাগানের কথাই বলছেন, প্রণয় নিয়ে তো একটু এদিক ওদিক শুনছি, জানি না প্রণয় ব্যাপারটা কতটা কি হবে, সেটা নিয়ে আবার একটা প্রশ্ন উঠছে। আর প্রীতম রয়েছেন, প্রবীর রয়েছেন, আর এডু গার্সিয়া মাঝমাঠে, আর এডু গার্সিয়া রয়েছেন এদিক থেকে, সামনে রয়কৃষ্ণা উইলিয়ামস, আর মাঝমাঠটা আমাকে অ্যাকচুয়ালি ওই যে বললাম নামগুলো আমার ইনস্ট্যান্ট মনে পড়ে না, এটা একটা সমস্যা। শুভাশিস বসু রয়েছেন, আর এদিক থেকে এডু গার্সিয়া, শুভাশিস বসু, এক্স্যাক্টলি আমার হাতে নোটটা থাকলে ভালো হতো, আমি যতটা পারলাম মনে করে বলার চেষ্টা করলাম, আমার হাতের কাছে নোটটা আমি এক্ষুনি মনে করে বলতে আমার একটু অসুবিধা হচ্ছে। এটা একটা আশা করি আমি অনেকগুলো নাম বলতে পেরেছি এখনো অবধি। ব্র্যাড ইনম্যান নিয়ে একটা কথা হচ্ছে, ব্র্যাড ইনম্যানের আসার এলে সেই নামটা যুক্ত হবে, এই মোটামুটি রয়েছে। আমি মাঝমাঠে হয়তো আরো দু একটা নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি, আমি যদি আলোচনা করতে করতে যদি নাম মনে পড়ে আমি আবার বলবো। এই মোটামুটি রয়েছে মোহনবাগান টিমটা, অনেকগুলো নামই তো সামনে চলেও এসেছে। এক্স্যাক্টলি। বাংলার রাহুল কিন্তু অদ্ভুত একটা প্রশ্ন করছেন, উনি বলছেন এএফসি যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কি হবে? দেখুন, এএফসি গ্রিন সিগন্যাল দেবে না বলে মনে হচ্ছে। এএফসি আমার ধারণা এএফসির সাথে কি কোথাও একটা আলোচনা হয়নি, এটা সম্ভাবনা কম। আমার ধারণা এএফসির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দেবে, সেটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। এএফসি না গ্রিন সিগন্যাল দিলে সত্যিই খুব জটিলতা তৈরি হবে, কারণ যেভাবে বিট পেপার, আমি জানি না আবার করে একটা প্রসিডিওর তৈরি করা সম্ভব হবে কি হবে না। তখন আর একটা বিষয় হতে পারে যে এফএসডিএল এর সাথে যদি কোনোভাবে একটা মিউচুয়াল আবার একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং, শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন থেকে নামটা বদলানোর জন্য যদি আবার একটা অ্যাপিল করা যায়, সেক্ষেত্রে তখন যা করা হবে এফএসডিএল এর কাছে আবার আবেদন করে এফএসডিএল এর সাথে ইস্ট বেঙ্গল ক্লাব এবং তাদের ইনভেস্টরদের আলোচনা করে একটা সলিউশন বার করতে হবে বলা যায়। বাট আমার ধারণা অতদূর ব্যাপারটা গড়াবে না। আই থিঙ্ক এএফসির পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল ডেফিনেটলি এসে যাবে, এটাই আপাতত এক্সপেক্ট করছি, দেখা যাক কি হয় আলটিমেটলি। একদম শেষ প্রশ্ন চলে যাবো, কারণ সময় আমাদের একদম শেষ হয়ে এসেছে। দেবজ্যোতি শাহ জিজ্ঞাসা করছেন শ্রী সিমেন্টের সাথে ইস্ট বেঙ্গলের চুক্তি ক বছরের হয়েছে? দেখুন, এটা কিন্তু আমাদেরকে জানানো তো হয়নি, সূত্র মারফত জেনেছিলাম 5 years কন্ট্রাক্ট, কিন্তু জেনারেলি এই ধরনের ইনভেস্টরের সাথে চুক্তির ক্ষেত্রে টাইমটা বলা হয় না, বা টাইমটা ওনারা ডিসক্লোজ করতে চান না বলা ভালো, বা একটা যেমন কোয়েসের সঙ্গে একটা আজীবন চুক্তির কথা বলা হয়েছিল, আর বিষয়টা তা হয় না, একটা 10 year দিতে হয়। আমার সূত্র মারফত আমি যেটুকু জানি যে 5 বছরের চুক্তি, এখন আমি কনফার্ম নই, এটা একেবারেই সূত্রের খবর, ক্লাব থেকে বলা হয়নি। এক্স্যাক্টলি। আজকের আড্ডা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, অ্যাট স্পোর্টস আমাদের এখানেই শেষ করতে হবে। ইনফ্যাক্ট আরও অনেক স্পোর্টসের নতুন আড্ডা এবং নতুন টপিক নিয়ে আমরা আড্ডা মারবো আগামীকাল, এবং আমি শঙ্খ থাকবো এবং আমার সাথে থাকবে মৌতান ঘোষাল, আমাদের স্পোর্টস রিপোর্টার। আজকের আড্ডা এখানেই শেষ করছি। বিশদ আরও আপ টু ডেট খবর জানতে অবশ্যই চোখ রাখতে হবে আরও এই নিউজের পেজে।